পোলেন এখানে যাবে, এটার পোলেন এখানে যাবে, এটার পোলেন এখানে যাবে, এটা এখানে, এটা এখানে, অর্থাৎ অল পসিবল ক্রস করানো হলো। ক্রস করার পরে প্রত্যেকটা ইনব্রেড লাইন থেকেই তো আমরা সিট পাবো। সমান পরিমাণ সিট নিয়ে যে ভ্যারাইটিটা তৈরি হবে সেটিকেই বলা হচ্ছে সিনথেটিক ভ্যারাইটি। আমরা এখন আমাদের যে ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রামে যাওয়ার আগে আর একটু ওইখানে ডিটেইলটা নাই। স্যার, জি, সিনথেটিক ভ্যারাইটিটা কি বললেন, আরেকবার একটু যদি বলতেন। আমি বলবো, আমি তোমার এই প্রশ্নটা আমি এই আগে ডায়াগ্রামটা দেখাই নেই, ডায়াগ্রামটা দেখাই নিলে আশা করি উত্তর দেওয়ার দরকার হবে না, তবে আমি বলবো, ঠিক আছে? ওকে স্যার। এখানে যে ডায়াগ্রামটা দেওয়া হচ্ছে, দেখো যে একদিকে আছে ইনব্রেড লাইন আর একদিকে আছে টেস্টার। যেহেতু জেনারেল কম্বাইনিং অ্যাবিলিটি আমরা টেস্ট করব, টেস্টারের বৈশিষ্ট্য হবে কি ব্রড জেনেটিক বেজে, অর্থাৎ হেটেরোজেনাস একটা পপুলেশন থাকবে, তার মধ্যে ভিন্নতা থাকবে, ইউনিফর্মিটি কম থাকবে, হেটেরোজেনাস হতে হবে। তাহলে হবে কি আমাদের জিসিএটা আমরা তাহলে সেখান থেকে ভালোভাবে মেজার করতে পারবো। আর রিকারেন্ট সিলেকশনের কথা যদি মনে থাকে, দেখো যে এই যে সিম্পল রিকারেন্ট সিলেকশন ফর জিসিএ, শুরুর দুইটা ধাপ একই রকমের। প্রথম দুইটা প্রোডাকশন পিরিয়ডে ডায়াগ্রামটা একই রকমের, অর্থাৎ ইনব্রেড লাইন থেকে পোলেন দেওয়া হচ্ছে টেস্টারে, টেস্টারের মধ্যে যে সিটগুলো ফরমেশন হচ্ছে সেগুলি পরের জেনারেশনে আমরা ইল ট্রায়াল দিচ্ছি। এখানে আমরা ইল ট্রায়াল দেবো। ইল ট্রায়াল দেওয়ার পরে এখানে যদি এ থেকে এইচ পর্যন্ত 8টা ইনব্রেড লাইন আমরা টেস্ট করে থাকি, এখানেও এ থেকে এইচ পর্যন্ত সেই ইনব্রেড লাইনের ইল ট্রায়াল গুলো এই যে ক্রস থাকে সেখানে চলে আসবে। 8টা ইনব্রেড লাইনের মাধ্যমে ক্রস করা ক্রস প্রোডাক্ট এখানে আসবে, F1 জেনারেশন ইল ট্রায়াল দেওয়া হবে। সেখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি 4টা, ধরে নাও যে সহজভাবে বোঝার জন্য এ বি সি ডি, এই ইনব্রেড লাইন গুলো আমরা ডেভেলপ করে দিই। এ বি সি ডি 4টা ইনব্রেড লাইন সিলেকশন করব। এখন পরেরটাতে আমরা
এই যে চারটা ইনব্রেড লাইন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তাদের মধ্যে ক্রস করে যে ভ্যারাইটি ডেভেলপ করব, সেই ভ্যারাইটি ডেভেলপমেন্টের জন্য দুটো পদ্ধতি আছে। পদ্ধতি দুটো কি রকম, যে এই চারটা ইনব্রেড লাইন থেকে প্রত্যেকটা লাইন থেকে সমপরিমাণ সিড নিয়ে আমি মেথড 1-এ সেই ক্রসিং ব্লকের মধ্যে দিয়ে দিব, গ্রো করব, জার্মিনেট করব এবং সেখানে অল পসিবল ক্রস করা সেখানে ব্যবস্থা করব। এটা হলো মেথড 1। অর্থাৎ এই যে দেখো যে এখানে লেখা আছে, এখানে আমি এটা বোঝানোর জন্য বলছি, এই যে চারটা ইনব্রেড লাইন এ বি সি ডি, প্রত্যেকটা থেকে সমপরিমাণ সিড নিচ্ছে। এখানে ধরো যে এখান থেকে 1 কেজি 1 কেজি 1 কেজি 1 কেজি করে এখানে 4 কেজি সিড নিলাম। এখন এই 4 কেজি সিড এই প্লটের মধ্যে দিয়ে দিচ্ছি। তাদের মধ্যে অল পসিবল ক্রস করা হবে এবং যে সিডটা হবে সেটাই হবে সিনথেটিক ভ্যারাইটি। আর মেথড 2-তে কি হচ্ছে, মেথড 2-তে আমরা ক্রসিং ব্লক তৈরি করতেছি। এই যে এ গুলোকে এক সারিতে, বি আর এক সারিতে, সি আর এক সারিতে, ডি আর এক সারিতে, তাদের মধ্যে অল পসিবল ক্রস করা হচ্ছে, অল পসিবল ক্রস করা হয়। ক্রস করার পরে এখান থেকে প্রত্যেকটা ক্রস থেকে সমপরিমাণ সিড নেওয়া হয়। সমপরিমাণ সিড নিয়ে সেগুলিকে মিশ্রিত করে যে ভ্যারাইটিটা আসবে সেটি হচ্ছে সিনথেটিক ভ্যারাইটি। তাহলে মেথড 1 এবং মেথড 2 এর পার্থক্য হচ্ছে যে আমরা সোয়িং করার আগেই সমপরিমাণ সিড নিয়ে নিচ্ছি, সোয়িং এর আগে। আর এখানে মেথড 2-তে আমরা ক্রসিং এর পরে সমপরিমাণ সিড নিচ্ছি। এইটুকু পার্থক্য বোঝা গেছে? স্যার আরেকবার একটু বলেন। মেথড 1 এবং মেথড 2 এর মধ্যে পার্থক্য কোথায়? সিমিলারিটি হলো উভয় ক্ষেত্রেই যে লাইনগুলো জিসি এর জন্য যে ইনব্রেড লাইনগুলো সিলেক্ট করা হয়েছে, উভয় মেথডেই সবগুলো ইনব্রেড লাইনকেই ব্যবহার করতে হবে। এটা হলো সিমিলারিটি। আর ডিসিমিলারিটি কোথায়? ডিসিমিলারিটি হলো আমি যখন ক্রসিং ব্লক তৈরি করতে যাব, সিটগুলোকে সোয়িং করব, সোয়িং করার সময় মেথড 1-এ, খেয়াল করো, মেথড 1-এ সমপরিমাণ সিট নিচ্ছি। এ যদি 1 কেজি হয়, বিও 1 কেজি, সিও 1 কেজি, ডিও 1 কেজি, এই যে 4 কেজি দেখা যাচ্ছে, এই 4 কেজি সিট নিয়ে আমরা প্লটের মধ্যে গ্রো করতেছি। কেউ কম না, কেউ বেশি না। এটি গেল মেথড 1। মানে এখানে ক্রস যে প্রোডাক্ট আসতেছে, সেই ক্রস প্রোডাক্টের আগে যখন সোয়িং করতে যাচ্ছি তখনই কিন্তু ইনব্রেড লাইনে আমরা সিটগুলোকে সিলেকশন করে নিচ্ছি সমপরিমাণ। কিন্তু মেথড 2-তে কি করা হচ্ছে, সেখানে প্রত্যেকটা ইনব্রেড লাইনের জন্য ক্রসিং ব্লক তৈরি করা হচ্ছে। ক্রসিং ব্লক তৈরি করার পরে তাদের মধ্যে অল পসিবল ক্রস করা হয়। অল পসিবল ক্রস করার পরে এখন প্রশ্ন আসবে যে কোন গাছ থেকে আমি বেশি নিব, কোন গাছ থেকে কম নিব। এইখানে হলো যে ক্রস প্রোডাক্ট আসলো, সেই ক্রস প্রোডাক্ট গুলো সম পরিমাণে আমরা সিটগুলোকে নেব। মেথড 1-এ নেওয়া হয়েছে সোয়িং এর আগে, মেথড 2-তে সমপরিমাণ সিট নেওয়া হচ্ছে। ক্রসিং করার পরে যে ক্রস প্রোডাক্ট যে সিটটা ডেভেলপ করলো, সেই সিটটা আমরা এখান থেকে সমপরিমাণে নিয়ে যে ভ্যারাইটি ডেভেলপ করব, সেটাই হবে সিনথেটিক ভ্যারাইটি। এটা একটু বুঝতে মনে হয় কঠিন হবে, মানে তো বিষয়টা কঠিন নয়, একটু মনোযোগ দিয়ে তোমাকে বুঝে নিতে হবে। সরি, একটু জোরে বলতে হবে।
আমাকে কি কোনো প্রশ্ন করছো? একটু কঠিন লাগতেছে স্যার। কঠিন লাগতেছে? এটা আসলে কঠিন নয়, এটা কঠিন নয়। আচ্ছা, আমি আবারও রিপিট করতেছি। স্যার এইটার কোনো মানে এক্সাম্পল থাকলে ভালো হতো, যে আপনারা যে লিডার্স গুলো করেন সেটাই কোনো এক্সাম্পল হলে। না, আমি দেখাচ্ছি তোমাকে। এখন কি কিছু ডিফারেন্স বোঝা যায়? কিছু ডিফারেন্স বুঝতে পারো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কিছু পার্থক্য বোঝা যায় কিনা, নাকি আগের মতোই? পার্থক্য দেখা যাচ্ছে। এখন এখানে দেখো যে মেথড ওয়ানে 4টা ইনব্রেড লাইন আছে। প্রত্যেকটা ওই সিড ব্যাগ থেকে আমরা 1 কেজি করে সিড নিচ্ছি। তাহলে 4টা লাইন থেকে 4 কেজি সিড হলো। আমার যে প্লট আছে, এই প্লটের মধ্যে 4 কেজি সিড আমি গ্রো করব। গ্রো করার পরে অল পসিবল ক্রস করা হচ্ছে, এবং সেখান থেকে যে সিডটা আসবে সেই সিডটাকে একত্রিত করে যে ভ্যারাইটি পাওয়া যাবে বা যে সিডগুলো হবে সেটাই হবে তোমার সিনথেটিক ভ্যারাইটি। অর্থাৎ সর্বনিম্ন এখানে দেখো যে আমরা প্রথমে কি করতেছি, যে সিডগুলোকে সোয়িং করার আগেই সমপরিমাণ সিড আমি নিয়ে নিচ্ছি মেথড ওয়ানে। আর মেথড টুতে কি করতেছি, যে সমপরিমাণ সিড কিন্তু আমি নিচ্ছি না। আমাদের একটা ক্রসিং ব্লক আছে, সেই ক্রসিং ব্লকের মধ্যে আমি সারি সারি করে ইনব্রেড লাইনগুলোকে গ্রো করে দিলাম। তাদের মধ্যে অল পসিবল ক্রস করলাম। অল পসিবল ক্রস করার পরে ওখানে তো ক্রস করলে তো সেখানে সিড হবে। ওই নির্দিষ্ট ক্রসের সিড থেকে আমি 1 কেজি করে নিচ্ছি। 1 কেজি করে নেওয়ার পরে যেটা হবে, এই যে 4 কেজি সিড, এই 4 কেজি সিড হচ্ছে তোমার সিনথেটিক ভ্যারাইটি। এইখানে হচ্ছে যে এই যে সিডটা নেওয়া হচ্ছে সোয়িং এর আগে, আর এই যে সিডটা নেওয়া হলো কি কখন, ক্রসিং করার পরে। অল পসিবল ক্রস করা হচ্ছে। ক্রসিং করার পরে এখানে যে সিডটা আসবে সেই সিডটাই হবে ক্রস প্রোডাক্ট।
তাহলে এই দুইটা মেথডের মধ্যে পার্থক্য, সিমিলারিটি হলো যে এই চারটা লাইনের মধ্যে তোমাকে ক্রস করতে হবে, এটার কোনো ভিন্নতা নাই, এই চারটার মধ্যেই তোমাকে ক্রস করতে হবে। এটা দুইটা মেথডের সিমিলারিটি। পার্থক্য হচ্ছে যে সোয়িং করার আগে আমাকে সমান পরিমাণ সিট নিয়ে সোয়িং করতে হবে, আর মেথড 2 তে গিয়ে আমাকে আগে ক্রস করব, ক্রস করার পরে যে সিটগুলো আসবে সেখান থেকে আমি সমান পরিমাণ সিট নিয়ে আমি এখানে সিট লটটা তৈরি করব, বা নতুন যে ভ্যারাইটি তৈরি করব সেই ভ্যারাইটিটা এই এই পদ্ধতিতে তৈরি হবে। এটা আরেকটু টেক্সটটা দেখো, একটু মানে কনফিউজ লাগবে, তুমি আগে ড্রয়িং করে করে বোঝার চেষ্টা করবে। আমি আমার মতো করে সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আর সিনথেটিক ভ্যারাইটি গুলো নিয়ে তুমি উদাহরণ দিতে বলছো, বাট বাস্তবে উদাহরণগুলো এইরকমই হবে। মানে মেজ নিয়ে কাজ করে তোমার কালাম স্যার, কিন্তু উদাহরণগুলো বা মানে প্র্যাকটিক্যালের যে উদাহরণ, সেই উদাহরণগুলো এইরকম, আলাদা করে আসলে বোঝানো মুশকিল হয়ে যাবে। এগুলি ফিড লেভেলের অপারেশন গুলো একটু মানে বুঝে নিতে হয়। আমি এখন আমার যে ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামে চলে যাচ্ছি। স্যার এখানে তাহলে স্যার ভ্যারাইটি চেঞ্জ হচ্ছে কিভাবে স্যার? সরি, স্যার এখানে তাহলে স্যার ভ্যারাইটি মিউটেশনটা হচ্ছে কিভাবে স্যার? মিউটেশন মানে ভ্যারাইটিটা কিভাবে তৈরি হচ্ছে? জি স্যার। ভ্যারাইটিটা ওই যে তোমার তৈরি হলো, মানে তুমি যেটা প্রশ্ন করছো আমি যেটা বুঝতে পারছি যে ভ্যারাইটিটা কিভাবে তৈরি হলো। ভ্যারাইটিটা তৈরি হচ্ছে, প্রথমে আমরা তো জেনারেল কম্বাইনিং অ্যাবিলিটির উপরে ভিত্তি করে ইনব্রেড লাইনগুলো সিলেকশন করলাম, ঠিক আছে? তারপরে কি করছি, ওই ইনব্রেড লাইনগুলোকে অল পসিবল ক্রস করতে দিলাম, এবং তার যে সিটটা হবে ওইটাই হলো সিনথেটিক ভ্যারাইটি। এই অপারেশন গুলো খুব বেশি সময় লাগে না, আর তোমার যদি সময় থাকে, তোমার যদি জিসিএটা আগে মেজার করা থাকে, তুমি অল্প সময়ের মধ্যেই সিনথেটিক ভ্যারাইটি ডেভেলপ করতে পারো, লং প্রসেস নয়। এগুলি পার্ট পার্ট প্রসেস। জিসিএ যদি এস্টিমেট করা থাকে, জিন ব্যাংকের মধ্যে তোমার 200-300 যদি ইনব্রেড লাইন থাকে, জিসিএ টেস্ট করা আছে, ওইখান থেকে ভালো জিসিএ দেখে 3টা-4টা মানে 6টা পর্যন্ত তুমি ইনব্রেড লাইন ব্যবহার করে অল পসিবল ক্রস করাই দিয়ে যে সিটটা পাবা সেটাই হয়ে যাবে সিনথেটিক ভ্যারাইটি। এটা কঠিন কিছু না। আগে যেরকম খুব মানে লম্বা একটা ওয়ার্ক ফ্লো আমাদেরকে ফলো করতে হয়েছে, কিন্তু সিনথেটিক ভ্যারাইটির ক্ষেত্রে সেই ওয়ার্ক ফ্লোটা বা সেই তোমার সেই প্রসিডিওর গুলো আমাদের ফলো করতে হয় না। এখানে যে ডায়াগ্রাম যেটা আছে, ডায়াগ্রামটাতে দেখো, ডায়াগ্রামটা আরো একটু জটিল। আমি আসলে এই জটিলের থেকে তোমাদের আগে বোঝানোর জন্য ওইভাবে ডায়াগ্রামটা আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, 3টা স্টেপ আছে, ধাপ আছে। প্রথম স্টেপে বলা হচ্ছে কি ইভালুয়েশন অফ প্যারেন্টাল লাইন ফর জিসিএ। এই যে স্টেপ 1 জিসিএ কিভাবে করা হলো, এই যে ইনব্রেড লাইন, শর্ট টার্ম ইনব্রেড, সিনথেটিক, ওপেন পপুলেশন, এগুলিকে আমরা বেস পপুলেশন হিসেবে ব্যবহার করতে পারি। এখান থেকে পোলেন এখানে ডাস্ট করা হয়, এটা হলো টেস্টার। টেস্টারটা কি ওপেন পলিনেটেড ভ্যারাইটি, যার জেনেটিক বেসটা ব্রড, এবং টেস্টারগুলোর মধ্যে একটা ভেরিয়েশন থাকে, এগুলি ইনব্রেড লাইন নয়। এবং এখান থেকে যে স্টেপটা এখানে দেখায় নাই, আমি এখানে দেখাইছি, বা রিকারেন্ট সিলেকশনের সময় তোমরা দেখছো যে ইল ট্রায়ালের যে ডাটাটা আছে, এর উপরে ভিত্তি করে কিন্তু তোমার জিসিএটা এস্টিমেট করা হবে। এটা এই ধাপগুলোতে কিন্তু নাই। এখানে সিম্পলি একটু বলছে যে ইভালুয়েশন অফ প্যারেন্টাল লাইনস ফর জিসিএ, এটা বলে এই ধাপটাকে তারা ক্লোজ করে ফেলছে। অর্থাৎ
জিসি এস্টিমেট করার যে পদ্ধতিটা আমরা ওই ধাপের মধ্যে কমপ্লিট করলাম। তারপরে ধাপে স্টেপ 2, প্রোডাকশন অফ সিনথেটিক ভ্যারাইটি। এখানে এই যে দেখো যে মেথড 1, মেথড 2। মেথড 1 এ বলছে কি কম্পোজিট সিড অফ অল প্যারেন্টাল লাইনস, যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। প্রথমে সবগুলো প্যারেন্টাল লাইনের সিডগুলোকে একত্রিত করতে হবে, করার পরে অল পসিবল, এখানে দেখো যে equal seed from all parental lines is mixed, planted in isolation, open pollinated seed harvested as synthetic variety। অর্থাৎ তাদের মধ্যে ওপেন পলিনেশন হতে দিব এবং যে সিডটা আসবে সেটাই হবে তোমার সিনথেটিক 1 বা সিনথেটিক ভ্যারাইটি। মেথড 2, মেথড 2 তে কি বলা হচ্ছে যে প্যারেন্টাল লাইনস আর প্লান্টেড ইন এ ক্রসিং ব্লক। আমি এই যে তোমাদের যদি আগে হোয়াইট বোর্ডে যেটা দেখাইছি ক্রসিং ব্লকে লাগাতে হবে। অল পসিবল ইন্টারক্রস আর মেড অ্যামং দেম, তাদের মধ্যে অল পসিবল ক্রস করতে হবে। ইকুয়াল সিড ফ্রম অল দ্য ক্রসেস ইজ মিক্সড, অর্থাৎ ওই যে ক্রস করা যে সিডগুলো থাকবে সব লাইনগুলো থেকেই সমান পরিমাণ সিড নিয়ে মিক্স করতে হবে এবং যেটি পাওয়া যাবে সেটি হবে সিনথেটিক ভ্যারাইটি। আর সিড মাল্টিপ্লিকেশন, থার্ড স্টেপ সিড মাল্টিপ্লিকেশন। Seed of the synthetic variety may be multiplied 1 or 2 generation before distribution by open pollination in isolation, অর্থাৎ অল্প পরিমাণ সিড এখানে হবে, সেটা তুমি আইসোলেশনে ওপেন পলিনেশন করায় ওই সিডটাকে মাল্টিপ্লাই করে নিতে পারো, এবং এটি হচ্ছে সিনথেটিক ভ্যারাইটি। তাহলে শুরুতে একজন প্রশ্ন করছে যে আসলে সিনথেটিক ভ্যারাইটি কি। সিনথেটিক ভ্যারাইটি হচ্ছে যে এমন একটা ভ্যারাইটি যেখানে 4 থেকে 6টা ইনব্রেড লাইনের অল পসিবল ক্রস করে ভ্যারাইটি ডেভেলপ করা হয় এবং এই ইনব্রেড লাইনগুলোর জিসিএ হাই বা জিসিএ ভালো বা জিসিএ আমাদের জানা বা বেসড অন জিসিএ আমরা এই লাইনগুলোকে, এই ইনব্রেড লাইনগুলোকে সিলেক্ট করে থাকি। এটি হচ্ছে সিনথেটিক ভ্যারাইটি। এর বাইরে আরেকটা ভ্যারাইটি আছে, এটিকে বলা হয় কম্পোজিট ভ্যারাইটি। কম্পোজিট ভ্যারাইটি, কম্পোজিট ভ্যারাইটি হলো সহজ, যেটা এই সময়ে খুব প্রাসঙ্গিক। এই সময় বলতে আমাদের দেশে এখন দক্ষিণের দিকে বা নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলো, কুমিল্লাতে বন্যা হচ্ছে এবং আমন ধানের যে চারাগুলো ছিল বা গাছগুলো ছিল এগুলি নষ্ট হয়ে গেছে। বন্যা পরবর্তী পুনর্বাসনের কথা চিন্তা করা হচ্ছে। এই ক্ষেত্রে এই কম্পোজিট ভ্যারাইটিটা একটা খুবই প্রাসঙ্গিক একটা ইস্যুস বা প্রাসঙ্গিক একটা বিষয়। কম্পোজিট ভ্যারাইটিটা আসলে কি এটা আমরা একটু জানি। কম্পোজিট ভ্যারাইটিটা হচ্ছে আমাদের কিছু ইনব্রেড লাইন আছে, এই ইনব্রেড লাইনগুলোকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অল পসিবল ক্রস করে যে সিডগুলো পাবো সেই সিডটাই হবে তোমার কম্পোজিট ভ্যারাইটি। তাহলে অসুবিধা মানে বাদ গেল কোনটা? বাদ গেল সেই অংশটা, অর্থাৎ জিসিএ আমরা টেস্ট করলাম না। জিসিএ টেস্ট করতে গেলে মিনিমাম 2টো ক্রপিং সিজন লাগতো, সেই অংশটাকে আমরা অ্যাভয়েড। যদি সিলেকশন করা থাকে আগে থেকে জিসিএ, তাহলে তো সিনথেটিকই তুমি পারবা, আর যদি স্টাডি করা না থাকে
কয়েকটা ইনব্রেড লাইন মিলেই তুমি মিক্স আপ করে সেখানে ওপেন পলিনেশন দিয়ে ভ্যারাইটি ডেভেলপ করে ছেড়ে দিতে পারো, এবং সেটা তুমি বলেই দিলা যে এটা একটা কম্পোজিট ভ্যারাইটি। সাধারণত বন্যা পরবর্তী পর্যায়ে এই কাজগুলো করা হয়। এখন যদি যে অঞ্চলে বন্যা হচ্ছে সেটাকে যদি তুমি টার্গেট করো, টার্গেট করে এখন যদি আমাদের যে অঞ্চলগুলো শুকনো আছে এই শুকনো অঞ্চলে তুমি যদি সিড প্রোডাকশন করতে থাকো, ইনব্রেড লাইন আছে 4টা বা 6টা, তুমি সিড প্রোডাকশন করে গ্রো করলা, 3 মাস পরে 3 থেকে 4 মাসের মধ্যে তুমি ওই সিডটাকে সরবরাহ করার উপযোগী পাবে। অর্থাৎ এটি হচ্ছে যে আগস্ট মাস, মানে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ ওই রবি মৌসুমের জন্য তুমি এই কম্পোজিট সিডটাকে সরবরাহ করতে পারবে। তাহলে সিনথেটিক এবং কম্পোজিটের মধ্যে পার্থক্য হলো দুটো ক্ষেত্রে ইনব্রেড লাইন ব্যবহার করা হচ্ছে। সিনথেটিকে কম্বাইনিং অ্যাবিলিটি টেস্ট করা হয়, কিন্তু কম্পোজিট ভ্যারাইটির মধ্যে কম্বাইনিং অ্যাবিলিটি টেস্ট করা হয় না। এটাই হচ্ছে পার্থক্য, যার কারণে পারফরমেন্সেও পার্থক্য তৈরি হয়ে যায়। এখন এই সিনথেটিক এবং কম্পোজিট ভ্যারাইটি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? সরি, একটু একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। কেউ কি কিছু বললা? কেউ কি আমাকে কোনো প্রশ্ন করছো কিনা? আচ্ছা, না যদি স্যার, কেউ প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলো। স্যার আমরা মেথড 1-এ হচ্ছে ক্রসের আগে সিড নিচ্ছি আর মেথড 2-তে হচ্ছে ক্রসের পরে সিড নিচ্ছি, কিন্তু দুই ক্ষেত্রে আমরা হচ্ছে অল পসিবল কম্বিনেশন করতেছি। এক্ষেত্রে কি মানে জেনেটিক ভেরিয়েশনের ক্ষেত্রে মেথড 1 মেথড 2 সেম হবে? এখন হচ্ছে কি, আমার অপশন যদি বলো, এখানে একটু পার্থক্য হলে হতে পারে। মেথড 2টা সম্ভবত বেটার হবে মেথড 1 এর চেয়ে। ঠিক আছে, কারণ হচ্ছে যে ওইখানে ক্রস করার পরে সিটগুলোকে নেওয়া হচ্ছে। যদিও বা এটা আমি ধারণা করে আমি বলতেছি, আমার ওই ফিল্ড এক্সপেরিয়েন্স নাই, বা আমার এই জাতীয় কোনো মানে এই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নাই। যেহেতু ক্রস গুলো করা হচ্ছে, ক্রসের পরে সমান পরিমাণ সিট নিচ্ছি, সেই জন্য মেথড 1 এর চেয়ে মেথড 2টা বেটার হবে। আর মেথড 1টাতে পারফরমেন্স কম কেন হচ্ছে? সেখানে ওপেন পলিনেশন করা হচ্ছে। ওপেন পলিনেশন করলে কি হচ্ছে যে বাতাসের মাধ্যমে পোলেন গুলো ওই মাঠের মধ্যে ছড়ায় যাচ্ছে। ছড়াই গেলে তো তোমার, এটা তো স্বাভাবিক যে কোনো একটা গাছ আরেকটা গাছের সংস্পর্শে থাকলে বেশি পরিমাণ পোলেন পাচ্ছে, আরেকটাতে কম পরিমাণ পোলেন পাচ্ছে, এই ঘটনাগুলো ঘটে। কিন্তু তুমি যখন ক্রসিং ব্লকে দিচ্ছ, প্রত্যেকটাকে তো তুমি নিশ্চিত করছো যে একটার সাথে আরেকটার ক্রস, এটাকে তুমি নিশ্চিত করো। যার কারণে আমার ধারণা যে মেথড 2টার পারফরমেন্স মেথড 1 এর চেয়ে বেটার হবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তা আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে হয়তো বা হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপমেন্ট নিয়ে আমি কথা বলবো। আর তোমাদের সাথে আমার একটু, জি বলো। স্যার সিসিএ তে তো হচ্ছে ওপেন পলিনেটেড ভ্যারাইটির সাথে ক্রস করতেছি, যদি হচ্ছে পলিনেশনটা মানে ফেভারেবল না থাকে, যদি একটু ডিফারেন্ট হয়, তখনও কি ডিসিএ টেস্টটা মানে আগের মতোই হবে নাকি ওটাও চেঞ্জ হয়ে যাবে? না, তুমি যখন ক্রস করবা তখন তো তুমি ওই মানে হ্যান্ড পলিনেশন করবা। ঠিক আছে, এখানে তো এয়ার এর মাধ্যমে আর করবা না। যখন ক্রসটা করবা তখন নির্দিষ্ট গাছ থেকে পোলেন নিয়ে আরেকটা তোমার যেখানে তুমি ডাস্ট করবা সেই নির্দিষ্ট গাছে দিবা। এখানে তোমার মিস হওয়ার তো চান্স নাই। অল পসিবল ক্রস করা মিস হচ্ছে যে তোমাকে ওইখানে মাঠে গিয়ে
প্রত্যেকটার সাথে Yes, আগে তোমাকে যদি প্রসিং এর সিলেকশন প্ল্যান করা থাকে আগে থেকে জিসিএ, প্ল্যান বলতে যে তাহলে তো কোন গাছটার সাথে সিনথেটিকই কোন তুমি গাছটা বা পাবা। কোন লাইনের সাথে কোন আর করা যদি স্টাডি করা না থাকে এবং কয়েকটা প্রত্যেকটা গাছের লাইন পোলেন দিলেই আর কোন কোন গাছে তুমি যাবে সেগুলি mix তোমার up করে আগে থেকেই একটা চক আউট সেখানে করা থাকে। ওপেন এখানে মিস হওয়ার চান্স ডেভেলপ যেহেতু করে ছেড়ে দিতে এয়ার পারো। পলিনেটেড না, তো ওপেন সেটা তুমি পলিনেশন বলে হলে দিলা যে এটা সেখানে একটা এয়ার composite পলিনেটেড pollen। এয়ারের মাধ্যমে পোলেন গুলো যায় আর সেখানে এয়ারের মাধ্যমে সাধারণত বাতাসের দিকের উপরে বন্যার নির্ভর করবে। পরবর্তী পর্যায়ে তারপরে তোমার এই ওয়েদারের উপরে কাজগুলো নির্ভর করবে, করা হয়। এগুলির উপরে নির্ভর করে তখন তোমার কোনোটাকে এখন একটু বেশি যদি করবে যে কোনোটাকে অঞ্চলে কম বন্যা করবে হচ্ছে পলিনেশন। সেটাকে যদি কিন্তু তুমি যখন তুমি টার্গেট প্রসেস করো, ব্লকে কাজ করবে টার্গেট করে তখন এখন এই যদি আমাদের জিনিসগুলো যে অঞ্চলগুলো ওই, শুকনো তোমার আছে যে প্রশ্ন আমি এই শুকনো অঞ্চলে বুঝতে পারছি তুমি যদি সেটাতে ওই সম্ভাবনাটা নাই। ইনব্রেড আগে তো লাইন আছে ডিফারেন্ট কোনো প্রশ্ন করছো। 4টা বা 6টা না তুমি স্যার, সিড প্রোডাকশন করে আচ্ছা, গ্রো করলা, 3 মাস পরে তা আজকে এই পর্যন্তই। 3 থেকে 4 মাসের আর মধ্যে তোমাদের কি প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু তুমি হয়েছে? ওই সিডটাকে না, এই সপ্তাহে সরবরাহ শুরু হবে না, করা স্যাররা ব্যস্ত আছে, ওই যে 2 বেলায় পরীক্ষা হচ্ছে। অর্থাৎ আর এটি তোমাদের হচ্ছে সাথে আগস্ট মাস অনলাইন ক্লাস নিয়ে একটু আলাপ করি, সেটা কালকে হয়তো বা ক্লাস নেওয়ার চেষ্টা করব। মানে ডিসেম্বরের মধ্যে বারটা একটু আনসার অর্থাৎ ওই আগে হয়তো বা রবি মৌসুমের জন্য যদি না পারি আগামী তুমি এই জানাই দিব। কম্পোজিট সিডটাকে তোমাদের যে সরবরাহ করতে পারসন আছে কালি ওকে আমি বলে দিব, ওকে মেসেজ করে দেব। আর শুক্রবার এবং শনিবার তাহলে সিনথেটিক এবং আমি এই কম্পোজিটের ছুটিতে মধ্যে আছি। পার্থক্য হলো শুক্রবারে ক্লাসটা হবে না, ক্ষেত্রে ইনব্রেড লাইন শনিবারে ব্যবহার করা আমি হচ্ছে, রাস্তায় থাকবো, যার সিনথেটিকে কারণে কম্বাইনিং শনিবারে অ্যাবিলিটি টেস্ট করা হয়। আরও হয়তো বা আমি যখন যাবো কিন্তু কম্পোজিট ভ্যারাইটির মধ্যে জার্নি জনিত কারণে আর কম্বাইনিং অ্যাবিলিটি টেস্ট করা রবিবার হয়। এবং সোমবার আমার এটাই হচ্ছে পার্থক্য, যার কারণে পারফরম্যান্সেও এখন পরীক্ষা নিয়ে পার্থক্য যায় তৈরি হয়। মানে না ক্লাস ওই না নেওয়ার সম্ভাবনাটা বেশি। তারপরেও যদি দেখি এখন যে এই নেওয়ার পরে সিনথেটিক এবং ক্লাসটা নেওয়া কম্পোজিট সম্ভব হয়, ভ্যারাইটি নিয়ে তাহলে আমি তোমাদের বলবো, কোনো প্রশ্ন যেটাই আছে করি কি? না কেন তোমাদের আগাম আমি জানাই দেব যে ক্লাস হবে কি হবে না। তবে এই শুক্রবার এবং শনিবার এই দুদিন কিন্তু ক্লাস হচ্ছে না, ঠিক আছে? সরি, একটু একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। স্যার আপনার আর কয়টা ক্লাস লাগতে পারে পুরো কোর্সটা শেষ করার জন্য? আর কয়টা বলতে যে একটু জোরে মনে বলো, হয় আমি শুনতে পাচ্ছি না। কেউ কি কিছু বললো? 6-7টার মতো। স্যার আরো 8টা ক্লাস লাগবে। কেউ কি আমাকে 6 কোনো নাম্বার প্রশ্ন করছো কিনা? কি তোমরা এখনই টায়ার্ড হয়ে যাচ্ছ? হ্যাঁ না, আরো 6-7টা ক্লাস লাগবে আর আমার কাছে হচ্ছে না কিছু আমি প্রশ্ন করেন। ওই আচ্ছা ঠিক আছে, আমি যখন পিএইচডি করি আমার একটা 2006 থেকে শুরু হয়েছে, পিএইচডি স্যার আমরা করার ম্যাথ সময় 1 এ হচ্ছে আমার প্রসের PhD আগে সিট এক্সপেরিমেন্টের কিছু নিচ্ছি আর ছবি ম্যাথ তুলে রাখছিলাম। 2 তে হচ্ছে প্রসের পরে সিট নিচ্ছি। উদ্দেশ্যটা কিন্তু ছিল এই ক্ষেত্রে আমরা হচ্ছে অল আমি তো আমার পসিবল থিসিসে কম্বিনেশন ব্যবহার করব। এক্ষেত্রে কি মানে আরেকটা জেনেটিক উদ্দেশ্য ছিল ভেরিয়েশন আমি এগুলি ক্ষেত্রে ক্লাসে মেথড ব্যবহার 1 করব। মেথড 2 সেম হবে? 2006 কবে আর 2024 এখন কবে হচ্ছে কি আমার আমার ওই আশাটা এখনো পূর্ণ হয় না। এখানে একটু পার্থক্য হলে আমি হতে হচ্ছে কি পারে। ওই মেথড সীমা থেকে বের হয়ে সম্ভবত আসছে। বেটার হবে, যেটা যে যেভাবেই ওয়ানে আসছে। আসছে ওইভাবেই আসলে আমি একটু দেখানোর ঠিক চেষ্টা আছে, করব। কারণ হচ্ছে যে ওইখানে ঠিক আছে? ক্রস করার পরে raw form এ সিটগুলোকে নেওয়া হচ্ছে। তোমরা যেটাই দেখবো এখানে কিছু কিছু যদিও ইনফরমেশন এটা পাবে। আমি ধারণা করে আমি ওইটারও একটা বলতেছি। উদ্দেশ্য তুমি হয়তো বা আমার ওই ফিল্ড Additional এক্সপেরিয়েন্স class নাই বা হিসেবে আমার এই ঠিক জাতীয় হবে। কোনো মানে But তোমাদের নলেজ এই থেকে আর একটু practical এক্সপেরিয়েন্স নাই যে মাঠ পর্যায়ে যেহেতু এই যে ক্রস আমি যে গুলো এতগুলো করা কথা হচ্ছে, বললাম ক্রসের এই পরে কথাগুলো সমান বাস্তবে পরিমাণ কিরকম? সিট নিচ্ছি, সেই জন্য খুবই মেথড additional 1 এর কোনো চেয়ে পড়া মানে মেথড 2 টা তোমার সিলেবাস better থেকে হবে। এক্সটেন্ড আর মেথড 1 টাতে পারফরম্যান্স কম কেন হচ্ছে, সেখানে ওপেন পলিনেশন আমার ওইটা করা একটু হচ্ছে। চেষ্টা আছে। ওপেন পলিনেশন করলে কি হচ্ছে যে বাতাসের মাধ্যমে পোলেন গুলো ওই মাঠের আজকে মধ্যে এই ছড়ায় পর্যন্ত। যাচ্ছে। ছড়াই গেলে তো তোমার এটা তো স্বাভাবিক যে কোনো একটা গাছ আরেকটা গাছের সংস্পর্শে থাকলে বেশি পরিমাণ পোলেন পাচ্ছে, আরেকটাতে কম পরিমাণ পোলেন পাচ্ছে, এই ঘটনাগুলো ঘটে। কিন্তু তুমি যখন ক্রসিং ব্লকে দিচ্ছ, প্রত্যেকটাকে তো তুমি নিশ্চিত করছো যে একটার সাথে আরেকটার ক্রস, এটাকে তুমি নিশ্চিত করো। যার কারণে আমার ধারণা যে মেথড 2 টার পারফরম্যান্স মেথড 1 এর চেয়ে বেটার হবে। বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তা আজকে এই পর্যন্ত।
আগামী ক্লাসে হয়তোবা হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপমেন্ট নিয়ে আমি কথা বলবো। আর তোমাদের সাথে আমার একটু জি বলো। স্যার সিসিএ তে তো হচ্ছে ওপেন পলিনেটেড ভ্যারাইটির সাথে ক্রস করতেছি, যদি হচ্ছে পলিনেশনটা মানে ফেভারেবল না থাকে, যদি একটু ডিফারেন্ট হয়, তখনও কি ডিসিএ টেস্টটা মানে আগের মতোই হবে নাকি ওটাও চেঞ্জ হয়ে যাবে? না, তুমি যখন ক্রস করবা তখন তো তুমি ওই মানে হ্যান্ড পলিনেশন করবা, ঠিক আছে? এখানে তো এয়ার এর মাধ্যমে আর করবা না। যখন ক্রসটা করবা তখন নির্দিষ্ট গাছ থেকে পোলেন নিয়ে আরেকটা তোমার যেখানে তুমি ডাস্ট করবা সেই নির্দিষ্ট গাছে দিবা। এখানে তোমার মিস হওয়ার তো চান্স নাই। অল পসিবল ক্রস করা মিস হচ্ছে যে তোমাকে ওইখানে মাঠে গিয়ে প্রত্যেকটার সাথে মানে আগে তোমাকে ক্রসিং এর প্ল্যান তৈরি করতে হবে। প্ল্যান বলতে যে কোন গাছটার সাথে কোন গাছটা বা কোন লাইনের সাথে কোনটা করা হবে, এবং প্রত্যেকটা গাছের পোলেন আর কোন কোন গাছে যাবে সেগুলি তোমার আগে থেকেই একটা চক আউট করা থাকবে। এখানে মিস হওয়ার চান্স কম, যেহেতু এয়ার পলিনেটেড না। ওপেন পলিনেশন হলে সেখানে এয়ার পলিনেটেড এয়ারের মাধ্যমে পোলেন গুলো যায়, আর সেখানে এয়ারের মাধ্যমে বাতাসের দিকের উপরেও নির্ভর করবে, তারপরে তোমার ওয়েদারের উপরে নির্ভর করবে। এগুলির উপরে নির্ভর করে তখন তোমার কোনোটাকে একটু বেশি করবে, কোনোটাকে কম করবে পলিনেশন। কিন্তু যখন তুমি প্রসেস ব্লকে কাজ করবা তখন এই জিনিসগুলো ওই তোমার যে প্রশ্ন আমি যেটুকু বুঝতে পারছি যে সেটাতে ওই সম্ভাবনাটা নাই। নাকি তুমি ডিফারেন্ট কোনো প্রশ্ন করছো? না স্যার, আচ্ছা, তা আজকে এই পর্যন্তই। আর তোমাদের কি প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু হয়েছে? না, এই সপ্তাহে শুরু হবে না, স্যাররা ব্যস্ত আছে, ওই যে 2 বেলায় পরীক্ষা হচ্ছে। আর তোমাদের সাথে আমি ক্লাস ওই অনলাইন ক্লাস নিয়ে একটু আলাপ করি, সেটা কালকে হয়তোবা ক্লাস নেওয়ার চেষ্টা করব। বৃহস্পতিবারটা একটু আনসার্টেন, আমি আগেই হয়তোবা নোটিশ করব যে পারবো কিনা। যদি না পারি আগাম জানাই দেব। তোমাদের যে কন্টাক্ট পারসন আছে কালি, ওকে আমি বলে দেব, ওকে মেসেজ করে দেব। আর শুক্রবার এবং শনিবার আমি ছুটিতে আছি, শুক্রবারে ক্লাসটা হবে না। শনিবারে আমি রাস্তায় থাকবো, যার কারণে ওই শনিবারে টায়ার্ডও হয়তোবা আমি যখন যাব রাত্রেবেলা জার্নি জনিত কারণে আর নেওয়া সম্ভব হবে না। রবিবার এবং সোমবার আমার 2 বেলা পরীক্ষা আছে। এখন পরীক্ষা নিয়ে যায় মানে না ক্লাস ওই না নেওয়ার সম্ভাবনাটা বেশি। তারপরেও যদি দেখি যে রেস্ট নেওয়ার পরে ক্লাসটা নেওয়া সম্ভব হয় তাহলে আমি নিব। তবে যেটাই করি না কেন তোমাদের আগাম আমি জানাই দেব যে ক্লাস হবে কি হবে না। তবে এই শুক্রবার এবং শনিবার এই 2 দিন কিন্তু ক্লাস হচ্ছে না, ঠিক আছে? স্যার আপনার আর কয়টা ক্লাস লাগতে পারে পুরো কোর্সটা শেষ করার জন্য? আর কয়টা বলতে যে মনে হয় 6-7টার মতো। স্যার আরো 8টা ক্লাস লাগবে, 8টা তো 6 নাম্বার লাগবে। তোমরা এখনই টায়ার্ড হয়ে যাচ্ছ? হ্যাঁ না, আরো 6-7টা ক্লাস লাগবে। আর আমার কাছে হচ্ছে কি কিছু আমি যখন পিএইচডি করি 2006 থেকে শুরু হয়েছে। পিএইচডি করার সময় আমার পিএইচডি এক্সপেরিমেন্টের কিছু ছবি তুলে রাখছিলাম। উদ্দেশ্যটা ছিল আমি তো আমার থিসিসে ব্যবহার করব, আরেকটা উদ্দেশ্য ছিল আমি এগুলি ক্লাসে ব্যবহার করব।
2006 কবে আর 2024 কবে, তা আমার ওই আশাটা এখনো পূর্ণ হয় না। আমি হয়েছে কি ওই সীমা থেকে বের হয়ে আসতে যাচ্ছি, যেটা যেভাবেই আছে ওইভাবেই আসলে আমি একটু দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, র ফর্মেই হোক, তোমরা যেটাই দেখবো ওখানে কিছু কিছু ইনফরমেশন পাবা, ওইটারও একটা উদ্দেশ্য। ওইগুলি হয়তো বা এডিশনাল ক্লাস হিসেবে ট্রিট হবে, বাট তোমাদের নলেজটাকে আরেকটু শার্প করবে, যে মাঠ পর্যায়ে এই যে আমি যে এতগুলো কথা বললাম, এই কথাগুলো বাস্তবে কিরকম কোটি এডিশনাল কোনো পড়া মানে তোমার সিলেবাসটাকে এক্সটেন্ড করবে, বাট ডেপনেসটাকে বাড়াবে। ঠিক আছে, আমার ওইটা একটু চেষ্টা আছে, দেখি। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।